কালকে তো ছাদের দরজা আটকানো ছিল। একটু আগে রুম থেকে বের হওয়ার সময় মনে হলো ছাদের দরজা খোলা দেখলাম। উনি আবার ছাদে নেই তো? অ্যাশের ক্লান্ত মস্তিষ্কে ছাদের কথা আসতেই সে দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু ছাদে এসে যে এমন একটা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা সে কল্পনাতেও আনেনি। অ্যাশ ছাদের দরজা খুলতেই দেখতে পেল আজলান খালি গায়ে বুক ডাউন দিচ্ছে, যার সারা গায়ে ঘাম লেপ্টে আছে, সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। ঘামের কারণে বাদামি রঙা চুলগুলো কোলে লেপ্টে আছে। অতিরিক্ত গরমের কারণে আজলানের ধবধবে ফর্সা শরীর লালচে বর্ণ ধারণ করেছে। আজলানকে এমন শার্টলেস অবস্থায় দেখে অ্যাশের বোধ হয় গলা শুকিয়ে গেল। সে ঢোক গিলল। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে লাগলো। হার্ট এমনভাবে লাফাচ্ছে যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অ্যাশ অনেক কষ্টে ছাদের দরজা আটকে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। তার বুক দ্রুত গতিতে লাফাচ্ছে, সারা শরীর ঘামছে। সে বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। হঠাৎ দরজা আটকানোর শব্দে আজলানের নজর ছাদের দরজার দিকে গেল। তার মনে হলো দরজার বাইরে কেউ আছে, কিন্তু এ বাড়িতে তো অ্যাশ আর সে ছাড়া আপাতত আর কেউ নেই। আচ্ছা, তার কোনো ফ্রেন্ড আসেনি তো? এটা ভেবে আজলান শার্ট হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আচমকা দরজা খুলতেই দরজায় হেলান দিয়ে থাকা অ্যাশ নিজের ভার সামলাতে না পেরে সোজা আজলানের লোমশ বুকে গিয়ে পড়ল। অ্যাশ সেভাবেই কিছুক্ষণ আজলানের বুকের সাথে মিশে রইল, যেন সে আজলানের বুকে তার জন্য ঠাঁই খুঁজছে। হঠাৎ তার নাকে একটা স্ট্রং ম্যানলি পারফিউমের ঘ্রাণ আসলো, যেটা সে ঘুম থেকে ওঠার পরে পেয়েছিল। পারফিউমের ঘ্রাণের সাথে ঘামের ঘ্রাণ মিশ্রণের ফলে যেন অন্য একটা ঘ্রাণের সৃষ্টি হলো, যেটা বারবার তাকে মাতাল করে তুলছে আর আজলানের দিকে তাকে আকর্ষিত করছে। অ্যাশ আর আজলান দুজনেই এই মুহূর্তটা উপভোগ করছে। আজলান মনে মনে ভাবছে, এইভাবে যদি সারা জীবন তুমি আমার বুকের সাথে মিশে থাকতে তাহলে কতই না ভালো হতো মায়াবতী। আমি তোমাকে নিজের মনের মনে কোথায় যত্ন সহকারে লুকিয়ে রাখতাম। আজলানের ভাবনার মাঝেই অ্যাশ আজলানের বুক থেকে মাথা তুলে তার দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করলো। অ্যাশের তীক্ষ্ণ দৃষ্টি যেন আজলানের বুকে ঝড় তুলে দিচ্ছে, ভেতর থেকে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আচমকা এমন একটা রোমান্টিক মুহূর্ত ভেস্তে দিয়ে অ্যাশ আজলানের কাছে বোকার মতো একটা প্রশ্ন করে বসলো। আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন আজলান? অ্যাশের হঠাৎ এমন প্রশ্নে আজলান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অ্যাশের প্রতি তার রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। সে ধাক্কা দিয়ে অ্যাশকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। অ্যাশ পড়ে যেতে নিয়েও নিজেকে কোনো মতে সামলে নিল। আপনি কি পাগল নাকি? এভাবে কেউ ধাক্কা দেয়? যদি পড়ে যেতাম? শুধু তো একটু পারফিউমের নামটাই জানতে চেয়েছি। বললে বলবেন, না বললে নাই। তাই বলে এভাবে ধাক্কা দিবেন? কমন সেন্স কি ছাদে রেখে এসেছেন আপনি? আজলান অ্যাশের কথার কোনো উত্তর না দিয়ে বলল, রুমে কি রেডি হও ফাস্ট। আমার সাথে আজকে থেকে অফিস যাবে। আমি কেন অফিসে যাব? তোমার কি মনে হয় আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? নেভার। নিজের উপার্জন আজকে থেকে তুমি নিজেই করবে। কিন্তু একটা কথা দুইবার বলতে পছন্দ করি না আমি। আস, রুমে যাও আর ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসো। এটা বলে আজলান রুমে চলে গেল। অ্যাশ বোকার মতো আজলানে যাওয়ার দিকে তাকিয়ে রইল। যা বাবা, এই লোকটার আবার হঠাৎ করে কি হলো? এটা বলে অ্যাশ রুমে চলে এলো। ওয়াশরুমের দরজাটা খুলুন আজলান। আরেকটু। আরেকটু আরেকটু বলে তো আপনি আমায় 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন। তো আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? বসে থাকো। ফাজলামো করবেন না তো, তাড়াতাড়ি বের হন। এত সময় ওয়াশরুমে কি করেন আপনি? ওয়াশরুমে মানুষ যা করে আমি তাই করি। অ্যাশ মিনমিনিয়ে বলল, ভাগ্যিস আপনি অস্ট্রেলিয়া থাকেন, বাংলাদেশে না। বাংলাদেশে থাকলে আর বাংলাদেশের লেখিকাদের গল্প পড়লে বুঝতেন মানুষ ওয়াশরুমে বসে কি কি করে। ছ্যা ছ্যা। ওয়াশরুমের ভেতর থেকে আজলান বলে উঠল, কি হলো, ছ্যাঁচা করছো কেন? কিছু না, এমনি। আপনি প্লিজ তাড়াতাড়ি বের হয়ে আসুন। অ্যাশের কথা শেষ হতে না হতেই আজলান খালি গায়ে শুধু টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আজলানকে এই অবস্থায় দেখে অ্যাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অ্যাশের কথা শেষ হতে না হতেই আজলান খালি গায়ে শুধু টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আজলানকে এই অবস্থায় দেখে অ্যাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজলানকে দেখে অ্যাশ কিছুটা ঘাবড়ে গেল। আজলান অ্যাশের ঘাবড়ানো দেখে অ্যাশকে আরেকটু ঘাবড়ে দেওয়ার জন্য তার কাছাকাছি যেতে শুরু করলো। আজলান অ্যাশের দিকে এগোচ্ছে আর অ্যাশ পেছনের দিকে পিছোচ্ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? এভাবে আমার দিকে কেন এগোচ্ছেন?
অ্যাশের প্রশ্ন শুনে আজলানের মুখভঙ্গির কোনো পরিবর্তন দেখা গেল না। সে এখনো আগের মতোই তার দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাশ কি করবে ভেবে না পেয়ে আজলানকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। আজলান অ্যাশের যাওয়া দেখে বাঁকা হাসি দিয়ে বলল, এইটুকু দিয়ে অবস্থা? যখন তোমাকে আমি নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেব, তখন তোমার কি হাল হবে মায়াবতী? পারবে তো আমাকে সামলাতে? এক দৌড়ে ওয়াশরুমে ঢোকাতে অ্যাশের যান যায় পালা। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করলো, আজলান আমার কাছে আসলেই আমার কেন এমন হয়? কেন আমি নিজেকে সামলাতে পারি না? কেন সকল অনুভূতিরা তখন খোলা আকাশে ওড়ার জন্য ডানা ঝাপটায়? আমি কি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? সে যদি জানতে পারে আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাহলে তাহলে কি সে আমাকে গ্রহণ করে নিবে? আচ্ছা, সে কি পারে না আমাকে ভালোবাসতে? আমিও না, কি সব ভাবছি! পরের মাসেই তো তার এঙ্গেজমেন্ট অলিভিয়া ম্যামের সাথে। সে যদি তাকে ভালোই না বাসতো, তাহলে কি তাদের সম্পর্ক এঙ্গেজমেন্ট পর্যন্ত গড়াতো? হয়তো তার জীবনে অন্য কোনো অস্তিত্ব আছে। এটা জেনেও নিজের ভালোবাসার কথা তার সামনে প্রকাশ করলে নিজের কাছেই ছোট হয়ে যাবে নিজে। তার থেকে থাক না সবটা অপ্রকাশিত। আমি গোপনেই না হয় তাকে সারা জীবন ভালোবেসে যাব। এগুলো বলেই অ্যাশ আয়নার দিকে তাকিয়ে নিজের উপর তাচ্ছিলের হাসি হাসল। আজ তার নিজের ভাগ্যের ওপরে নিজের ঘৃণা হচ্ছে। প্রথম যাকে ভালোবাসলো তাকে পেল না, আর তারপরে যার মায়ায় পড়ল, যাকে ভালোবাসলো তার জীবনে অন্য নারীর অস্তিত্ব বিদ্যমান। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায়। অ্যাশ ফ্রেশ হয়ে বের হতে দেখলো পুরো রুম খালি। সে বুঝলো আজলান ড্রয়িং রুমে আছে। সেও রেডি হয়ে নিচে চলে এলো। নিচে নামতে নামতে তার চোখ পড়ল সোফায় পায়ের ওপর পা তুলে বসে থাকা আজলানের দিকে। সে অন্য কোনো দিকে না তাকিয়ে ফোনে গেমস খেলছে। আজলান সাদা শার্টের সাথে কালো প্যান্ট আর কালো কোট পরেছে। আজলানকে এই প্রথম ফর্মাল গেটআপে দেখে অ্যাশ আবারও হালকা করে ক্রাশ খেল। আজলানের দিকে তাকিয়ে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে পা মুচকে নিচে পড়ে গেল অ্যাশ। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে আজলান সিঁড়ির দিকে তাকালো। অ্যাশকে পড়ে যেতে দেখে এতক্ষণ স্বাভাবিক থাকা মুখভঙ্গির পরিবর্তন হয়ে গেল। সেটা অ্যাশের জন্য চিন্তা নাকি বিরক্তি তা দেখে বোঝার কোনো উপায় নেই। ফোনে গেমস খেলা বাদ দিয়ে সে এসে অ্যাশের কাছে গিয়ে দাঁড়ালো। রাগি রাগি কণ্ঠে জিজ্ঞেস করলো, What the hell are you doing here? আজলানের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস পেয়ে অ্যাশ কাঁদো কাঁদো গলায় বলল, পা মুচকে গেছে, উঠতে পারছি না, একটু হেল্প করুন প্লিজ। সবসময় তো আর আমি তোমাকে হেল্প করতে পারবো না। নিজের ক্ষত তোমার নিজেকে সারাতে হবে। আজলানের এত কঠিন কথা বোধ হয় অ্যাশের মাথায় ঢুকলো না। সে আবারও আজলানকে বলল, সত্যি একা উঠতে পারছি না, একটু হেল্প করুন। এটা বলেই আজলানের দিকে তার হাত বাড়িয়ে দিল। আজলান অ্যাশের হাত ধরে তাকে ওঠাতে নিলে অ্যাশ মুখ দিয়ে অস্ফুট স্বরে আহ বলে উঠল। আজলান বুঝলো সে পায়ে একটু বেশিই ব্যথা পেয়েছে, তাই আর কিছু না বলে তাকে কোলে তুলে নিল। এ কি করছেন? দেখতে পারছো না? আমার কোল থেকে নামান। আপনি কথা নিয়ে বার্তা নিয়ে সুযোগ পেলে কোলে নেন কেন শুধু? অন্য কিছু করার সুযোগ পাই না, তাই। কি? কিছু না। এরপর থেকে দেখতে ইচ্ছে হলে আমাকে বলবে। সারাদিন তোমার সামনে বসে থাকবো। তারপর আর আমাকে দেখার চক্করে নিজের হাত পা ভেঙে ফেলো না। অ্যাশ ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলতে লাগলো, আমি আমি কেন আপনাকে দেখব? ওটা তো হঠাৎ করে পাটা মুচকে গেল, তাই নিচে পড়ে গেলাম। আজলান অ্যাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দাঁত কিড়মিড়িয়ে বলল, কি সুন্দর মিথ্যে বলতে পারো তুমি। আই অ্যাপ্রিসিয়েট ইট। অ্যাশ আজলানের দিকে তাকাতেই আজলানের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে লজ্জায় চোখ নামিয়ে নিল। আজলান অ্যাশকে নিয়ে সোফাতে বসিয়ে দিল। নিজে হাঁটু গেড়ে অ্যাশের পায়ের কাছে বসলো। পায়ে হাত দিতে নিলেই অ্যাশ পা সরিয়ে নিল। কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? কতটা ব্যথা পেয়েছো দেখতে হবে না? আমি দেখাচ্ছি, আপনি পায়ে হাত দিবেন না। কেন, আমি হাত দিলে কোনো সমস্যা? সমস্যা তো বটেই। আপনি আমার থেকে কতটা বড়। আপনি আমার পায়ে হাত দিলে পাপ আমারই তো হবে। বেশি না, তোমার থেকে মাত্র 10 বছরের বড়। 10 বছর? তাহলে আপনার বয়স কত? গুনে দেখো। 21 + 10 = 31। আপনার বয়স 31? বিস্ময়ে অ্যাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসার পালা। আপনাকে দেখলে মনেই হয় না যে আপনি বুড়ো হয়ে গেছেন। আজলানের মাথায় আগুন ধরানোর জন্য অ্যাশের এই একটা কথাই যথেষ্ট ছিল। সে অ্যাশের পায়ের কাছ থেকে উঠে তাকে সোফার সাথে চেপে ধরল।
চুপ, একদম চুপ। আমি বড় হলে তুমি বুড়ি। 21 বছরের কোনো মেয়ে কচি খোকি থাকে না। বাংলা একটা প্রবাদ আছে, কড়িতে বুড়ি। তুমি তো তারও 1 বছর আগে পেরিয়ে এসছ। আর আমি এখনো বড় নাকি জোয়ান, তাই সময় এলে হারে হারে বুঝিয়ে দেব। এটা বলে আজলান অ্যাশকে ছেড়ে রুমে ফার্স্ট এইড বক্স আনতে গেল। কি হয়েছে? মুখটা প্যাচের মতো করে রেখেছো কেন? অ্যাশ মনে মনে বলল, একটু আগে আমাকে বুড়ি বলে এখন আবার দরদ দেখিয়ে জিজ্ঞেস করা হচ্ছে মুখটা প্যাঁচার মতো করে রেখেছো কেন? হ্যাঁ, আমাকে যেহেতু বুড়ো বললে, মনে রেখো, পুরুষ মানুষ 40-এও জোয়ান। অ্যাশ বিস্ময়ের দৃষ্টিতে আজলানের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, লোকটা মনের কথা শুনতে পারে নাকি? মানুষ যদি মনে মনে এত জোরে জোরে কথা বলে, তাহলে আমি না, শুধু বাইরের মানুষই শুনতে পারবে। আমি কি সত্যি মনে মনে এত জোরে কথা বলি? বা ওষুধ লাগানো শেষ, এখন ফার্স্ট ওঠো, অফিস যেতে হবে। আজকে তোমার জন্য আমারও লেট হচ্ছে। আজলানের কথা শুনে অ্যাশ বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে সোফা থেকে উঠে বাইরে চলে গেল। আজলান দরজা লক করে গাড়ির কাছে আসতেই দেখতে পেল অ্যাশ আগে থেকে গাড়িতে উঠে মুখ ফুলিয়ে বসে আছে। সে মুচকি হেসে গাড়িতে উঠল। গাড়িতে উঠে দেখতে পেল অ্যাশ সিট বেল্ট না লাগিয়ে বসে আছে। তাই সে ঝুঁকে সিট বেল্ট লাগানোর চেষ্টা করল। আজলানকে এভাবে নিজের দিকে ঝুঁকতে দেখে অ্যাশ ঘাবড়ে গেল। সে দ্রুত জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। অ্যাশের এমন কাণ্ড দেখে আজলান বলল, তোমাদের মেয়েদের মাথায় কি সারাক্ষণ বাজে চিন্তায় ঘোরে? অ্যাশ তখনও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেছে। অ্যাশের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আজলান কিছুটা দমে গেল। সে চুপচাপ গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি এসে থামলো ড্রেক ইন্ডাস্ট্রিজের সামনে। গাড়ি থামার সাথে সাথে কিছু গার্ডরা এসে আজলানের গাড়ির দরজা খুলে দিল। অ্যাশের দিকে দরজা খুলতে নিলে আজলান চোখের ইশারায় তাদেরকে চলে যেতে বলল। আজলানের ইশারা পেয়ে তারা আবার যে যার অবস্থানে ফিরে গেল। আজলান গাড়ি থেকে বের হয়ে অ্যাশের কাছে গেল। অ্যাশ এখনও সেই আগের মতোই মুখ ফুলিয়ে বসে আছে। আজলান দরজা খুলে বলল, ম্যাডাম, আপনার মান অভিমানের পালা শেষ হলে এবার নামুন প্লিজ, অফিস এসে গেছে। অ্যাশ আজলানের কথার কোনো প্রতি উত্তর না দিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার চোখের সামনে ড্রেক ইন্ডাস্ট্রিজ। অ্যাশ আজলানের জন্য অপেক্ষা না করে অফিসের ভেতরে ঢুকতে নিলেই হঠাৎ আজলান সামনে এসে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো? সঙ্গের মতো সামনে এসে দাঁড়ালেন যে? আজলান গম্ভীর স্বরে উত্তর দিল, কিছু জানানোর ছিল। যা জানানোর আছে তাড়াতাড়ি বলে ফেলুন। আজলান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখো অ্যাশ, বাড়িতে আমাদের যতই ঝামেলা হোক না কেন, অফিসে আমি তোমার বস আর তুমি এমপ্লয়ি, সো আমি তোমার থেকে সেরকম আচরণ এক্সপেক্ট করব। অ্যাশ মনে মনে আজলানকে ভেঙচি দিয়ে বলল, এসেছে আমার কোন দেশের রাজা বাদশা, ওনার সাথে বসের মতো আচরণ করতে হবে? বই গেছে আমার। হে আল্লাহ, আগে তো এই বদমাসটা আমাকে বাড়িতে শান্তিতে থাকতে দিত না, কিছু উল্টাপাল্টা হলেই একগাদা জ্ঞান দিত। এখন অফিসেও আমার উপর ছড়ি ঘোরাবে। আমার জীবনে কি তুমি শান্তি লেখনি আল্লাহ? কিন্তু মুখে বলল, ওকে স্যার, আমি যখন এখন থেকেই আপনার কোম্পানির এমপ্লয়ি, তাহলে বলুন আপনার জন্য কি করতে পারি। আপাতত আমার সাথে চলো, বাকিটা পরে দেখা যাবে। এটা বলে আজলান অফিসের ভেতর চলে গেল। অ্যাশও আজলানের কথা মতো তার পিছু পিছু গেল। অফিস রুমে সকলের ব্যস্ততা চলছে। হঠাৎ দরজা খুলে আজলান অফিস রুমে প্রবেশ করে। চিরচেনা গম্ভীর মুখে সোজা হয়ে হেঁটে সকলের সামনে এসে দাঁড়ায়। পাশে একজন নতুন মুখ। এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। আজলানের কথা শুনে যে যার কাজ ছেড়ে আজলানের দিকে মনোযোগ দিল। উনি হলেন নিউ ইস্টার্ন মিসেস অ্যাশ। আজ থেকে আপনাদের সাথে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে। যেহেতু আপনারা অনেক আগে থেকেই এই ডিপার্টমেন্টে আছেন, আশা করি কাজের বিষয়ে সকলে তাকে সাহায্য করবেন। সবাই হাতে তালি দিয়ে অ্যাশকে তাদের টিমে স্বাগত জানালেন। জ্যাক, তুমি ওকে ব্রিফ করে দাও, বাকিরা যে যার কাজ করো। আর কিছু না বলে আজলান সোজা নিজের কেবিনে ঢুকে দরজা লাগিয়ে দিল। চলো, আমি তোমাকে ওরিয়েন্ট করিয়ে দিই। বসের স্টাইলে ভয় পেও না, সব সময় এমনই। অ্যাশ জ্যাকের সাথে নিজের ডেস্কে চলে গেল। আজলান তার কেবিনে ঢুকতেই দেখতে পেল সেখানে আগে থেকেই কেউ আছে। লোকটা চেয়ারে বসে অন্যদিকে মুখ ঘুরিয়েছিল, তাই তার চেহারা দেখা যাচ্ছিল না। Who are you? And what are you doing in my cabin? How did you enter the cabin? Answer me. আজলানের কথার বিপরীতে অপর পাশ থেকে লোকটির অট্টহাসি ভেসে আসলো। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিস্টার আজলান ড্রেক? কণ্ঠটা আজলানের কাছে পরিচিত ঠেকল।
লোকটি আজলানের দিকে ফিরতে আজলানের সামনে ভেসে উঠল এক চিরচেনা মুখ। আজলান বিস্মিত কণ্ঠে বলল, তুই? হ্যাঁ আমি, রিভান জায়েন। দেখে অবাক হলে যে আমাকে একসেপ্ট করিসনি, তাই না? আজলান রিভানের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, আরে ইয়ার, কি যে বলিস না। এই কোম্পানিতে আমার যতটা অধিকার আছে ঠিক ততটাই তোরও। তোর যখন খুশি এখানে আসবি, যখন খুশি যাবি। তাতে আমার এক্সপেক্ট করা বা না করার কি আছে? ভুল বললি। এই কোম্পানির 90% শেয়ার তোর আর 10% আমার। আমি চাইলেও এই কোম্পানিতে তোর মতো অধিকার দেখাতে পারবো না। এভাবে বলছিস কেন রিভান? তুই আমার কাজিন হলো, আমি তোকে নিজের আপন ভাইয়ের থেকেও কোনো অংশ কম দেখিনি। ছোটবেলা থেকে আমি তোকে নিজের আপন ভাই ভেবে এসছি। আজলানের কথা শুনে রিভান বাঁকা হেসে বলল, তুই আমাকে আপন ভাবলেই তো আর আমি তোর আপন হয়ে গেলাম না। তুইও জানিস আর আমিও জানি আমি কোনো কালেই তোর আপন ছিলাম না। তোদের বাড়িতে ছোটবেলা থেকে আমি আশ্রিতা হিসেবে বড় হয়েছি। যদিও তোর আর আঙ্কেলের বদৌলতে আমি এই কোম্পানির 10% শেয়ার পেয়েছি। এভাবে নিজেকে আমাদের থেকে দূরে ছড়িয়ে রাখিস না। আজ প্রায় 1 বছর পরে তোকে দেখলাম। কত খুঁজেছি তোকে, কোথাও পাইনি। কোথায় ছিলি তুই? গুরুত্বপূর্ণ কাজ ছিল। এমন কি গুরুত্বপূর্ণ কাজ ছিল তোর যে আমাকে আর ড্যাডকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না? আজলানের কথা শুনে রিভান তাড়াহুড়ো দেখিয়ে বলল, বাদ দে তো, এখন তো চলে এসেছি। কিন্তু কোনো চিন্তা না, এখন তুই আমার সাথে বাড়িতে যাবে। শুনলাম তুই নাকি বাড়ি থেকে চলে এসেছিস, কেন? আজলান আমতা আমতা করে বলল, না, মানে থাক বাদ দে, আমি জানতে চাই না তুই কেন বাড়ি থেকে চলে এসেছিস। আমি শুধু জানি তুই এখন আমার সাথে বাড়িতে যাবি, ব্যাস। আজকে সারা দিন আমরা সকলে একসাথে আড্ডা দেব। তুই যা, আমি পরে চলে যাব। সেটা হচ্ছে না ব্রো, তোকে এখন আর এই মুহূর্তে আমার সাথে যেতে হবে। রিভান এটা বলে আজলানকে টেনে নিয়ে কেবিন থেকে বের হতে নিয়েছিল। হঠাৎ রিভান কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। হু দ্য হেল ইজ দিস স্টুপিড? আজলান বিস্মিত কণ্ঠে বলে উঠল। অ্যাশ, রিভান আজলানের কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখল সে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছে। রিভান উঠে দাঁড়িয়ে কিছু বলার আগে আজলান অ্যাশকে ধমক দিয়ে বলল, don't you even know the basic manners? You are supposed to ask for permission before entering the cabin. সরি স্যার। নেক্সট টাইম পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢোকার দুঃসাহস দেখাবে না। রিভান অ্যাশের দিকে তাকিয়ে একবার ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করে নিল। তারপর আজলানকে উদ্দেশ্য করে বলল, ছাড় তো ভাই, বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজলান আর রিভান আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেল। এদিকে আজলানের এমন কড়া কথা শুনে অ্যাশ অপমান বোধে কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। মেয়েটাকে আজলান? রিভান গাড়ি চালাতে চালাতে আজলানকে প্রশ্ন করলো, কোন মেয়ে? এই যে, যার সাথে একটু আগে ধাক্কা খেলাম। ও আচ্ছা, মেয়েটাকে মেয়েটাকে দেখে অস্ট্রেলিয়ান মনে হলো না? অফিসার, নিউ ইন্টার্ন। বাংলাদেশি? কিন্তু তুই এত ইনফরমেশন নিয়ে কি করবি? না, তেমন কিছু না, এমনি কৌতূহল হলো আর কি। কথা বলতে বলতে গাড়ি ড্রেক ম্যানশনের সামনে পৌঁছে গেল। আজলান আর রিভান গাড়ি থেকে বের হয়ে বাড়িতে ঢুকতেই অলিভিয়া আবারও এসে আজলানকে জড়িয়ে ধরলো। আজলান অলিভিয়াকে নিজের থেকে ছাড়িয়ে ধমক দিয়ে বলল, তোমাকে বলেছি না যখন তখন আমাকে এইভাবে জড়িয়ে ধরবে না। কিছুদিন পরে তো আমাদের বিয়ে, আজলান। তাহলে এখন জড়িয়ে ধরতে সমস্যা কি? অলিভিয়ার কথা শুনে আজলানের মাথায় রাগ উঠে গেল। সে চিৎকার দিয়ে বলল, আমি বারণ করেছি তাই ধরবে না। আর বিয়ের কথা চলছে, বিয়েটা হয়ে যায়নি, তাই নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা করো, নাহলে তোমার গায়ে হাত তুলতে আমি দুবার ভাববো না। আজলানের কথা শুনে অপমানে অলিভিয়ার মুখ ছোট হয়ে গেল। সে মনে মনে ভাবল, আজলান তো আগে এমন ছিল না, আগে জড়িয়ে ধরলে তো সে এমন রিয়াক্ট করতো না। বাংলাদেশ থেকে আসার পরে আজলান কেমন যেন বদলে যাচ্ছে, তার সাথে একটু বেশি রুড বিহেভ করছে। সরি বেবি, বিশ্বাস করো, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। আজলান অলিভিয়াকে একরকম পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। অলিভিয়া মনে মনে বলল, তুমি আর কতদিন আমার থেকে দূরে দূরে থাকতে পারো সেটা আমিও দেখে নেবো আজলান। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি। যখন আমার তোমাকে ভালো লেগেছে তখন আমি তোমাকে নিজের করেই ছাড়বো। কি হলো অলিভিয়া, কি ভাবছো? রিভানের ডাকে অলিভিয়ার ভাবনার সুতো ছিল। কিছু না রিভান ভাইয়া, আপনাকে ধন্যবাদ আজলানকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য।
কিন্তু আজলান বাড়ি থেকে বেরিয়ে গেছিল কেন সেটাই তো বললে না। পুরনো কথা থাক ভাইয়া, চলুন ভিতরে যাওয়া যাক। আচ্ছা চলো। রাত 1টা। ড্রেক ম্যানশন থেকে চুপি চুপি আজলান বের হয়ে গেল। অ্যাশের জন্য তার মন আনচান করছে। তখন রাগের মাথায় চলে আসার কারণে অ্যাশকে বলে আসেনি। অ্যাশ ঠিকমতো বাড়ি পৌঁছেছে কিনা তাও জানে না, আদৌ পৌঁছাতে পারলো কিনা তাও জানে না। অ্যাশ তো এখানে নতুন, পথঘাটও অচেনা। এটা নিয়ে বাড়িতে আসার পর থেকে আজলানের মন আনচান করছে। আজলান তার লাক্সারিয়াস ল্যাম্বরগিনি নিয়ে ড্রেক ম্যানশন থেকে বেরিয়ে পড়ল। ওপর থেকে একজোড়া চোখ বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার দিকে লক্ষ্য রাখছে, যা তার দৃষ্টিগোচর হলো না। টুরাকের রাস্তায় ছুটে চলছে আজলানের গাড়ি। গন্তব্য তার ডুপ্লেক্স বাড়িটি। কিছুক্ষণের মধ্যে আজলান তার গন্তব্য স্থলে পৌঁছে গেল। দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতেই দেখতে পেল সম্পূর্ণ ঘর অন্ধকার। কোনো এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। সারা ঘর অন্ধকার থাকার কারণে যদিও আজলান বুঝতে পারল অ্যাশ বাড়িতে আসেনি, তারপরেও সে বাড়ির প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজল। যখন বাড়িতে অ্যাশের কোনো অস্তিত্ব খুঁজে পেল না, তখন সে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজলান একাকী বেসামালভাবে তার অফিসের পাশের রাস্তায় হাঁটছে। নিজের করা ভুলের জন্য তার এখন অনুশোচনা হচ্ছে। সে কেন যে জোর করে অফিসে থেকে গেল না, কেন সে রিভানের সাথে বাড়িতে যেতে গেল, এটা ভেবে সে অপরাধ বোধে ভুগছে। অফিসে এসে আজলান অফিসের প্রত্যেকটা রুম হন্যে হয়ে খুঁজেছিল, কিন্তু কোথাও অ্যাশকে পায়নি। অফিস থেকে বের হয়ে আশেপাশের প্রতিটি রাস্তা ভালোভাবে খুঁজেছে, কিন্তু কোথাও অ্যাশের দেখা মেলেনি। একসময় ক্লান্ত হয়ে সে রাস্তার পাশের বেঞ্চিতে বসে পড়ে। 2 হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে, হাত দিয়ে বারংবার বেঞ্চিতে আঘাত করে। একটা সময় হাত কেটে রক্ত পড়া শুরু হয়। তার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে আজ। কিভাবে সে এত বড় ভুল করতে পারলো? কিভাবে সে তার ভালোবাসার মানুষের প্রতি এতটা ইররেসপন্সিবল হতে পারলো? সে তো জানতো যে অ্যাশ এখানে নতুন, আশেপাশের কিছুই চিনে না। তার জন্যই আজকে অ্যাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো ভাবতে ভাবতেই আজলান অঝরে কেঁদে দিল। অপরাধ বোধে যেন তাকে কুরে কুরে খাচ্ছে। এদিকে তার হাত থেকে যে রক্ত ঝরছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। কথায় আছে না, শরীরের ক্ষতের থেকে হৃদয়ের ক্ষত বেশি যন্ত্রণা দেয়। তেমনি এখন আজলানের কাছে তার শরীরের ক্ষতের থেকে মনের ক্ষত বেশি প্রাধান্য পাচ্ছে। আজলান হঠাৎ তার কাঁধে মেলি হাতের স্পর্শ পেল। মেয়েটি নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন আপনি? পরিচিত কণ্ঠ শুনে আজলান মাথা তুলে তাকাতেই সামনে অ্যাশকে দেখতে পেল। এতক্ষণ পরে যেন তার শরীরে প্রাণ ফিরে এলো। সে আর কিছু না ভেবেই অ্যাশকে জড়িয়ে ধরল। তার সারা মুখ ছোট ছোট চুমুই ভরিয়ে দিল। এদিকে আজলানের এমন কর্মকাণ্ডে অ্যাশ তো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। কি করছেন? অ্যাশের কথা কানে যেতে আজলান অ্যাশকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হঠাৎ অ্যাশের পেছনে দাঁড়িয়ে থাকা জ্যাকের দিকে তার নজর গেল। এতক্ষণে সে অ্যাশের একটু আগের অস্বস্তির কারণটা বুঝতে পারল। আজলান অ্যাশের দিকে না তাকিয়েই বলল, Go, sit in the car. I'll be there in a bit. আজলানের কথা মতো অ্যাশও চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে অ্যাশ একটু আগেই তার সাথে ঘটে যাওয়া ঘটনা ভাবতে লাগলো। অতীত। অফিস শেষ হয় রাত 8টায়। 10টা পর্যন্ত অফিস খোলা থাকে, তাই 10টা পর্যন্ত অ্যাশ অফিসের ভেতরে আজলানের জন্য অপেক্ষা করে। 10টার সময় যখন অফিস বন্ধ হয়ে যায়, তখন অ্যাশ অফিসের বাইরের বেঞ্চিতে বসে অনেকক্ষণ যাবৎ আজলানের জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস ছিল দেরি করে হলেও আজলান তাকে নিতে আসবে। যখন ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে 12টায় পৌঁছালো, তখন অ্যাশের আস্তে আস্তে ভয় লাগতে শুরু করলো। অচেনা জায়গা, অচেনা মানুষজন, তার মাঝে শুধু আজলানকেই তার চেনা। আর তার কাছে এখন আজলানের ফোন নাম্বারও নেই যে তাকে ফোন দিবে। নিজের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য অ্যাশ বেঞ্চি থেকে উঠে অফিসের আশেপাশের রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ রাস্তার মাঝখানে সে কিছু লোকের জটলা দেখতে পেল। একটু কাছে যেতে সে দেখতে পেল কয়েকজন মিলে একজন লোককে মারছে। এসব দেখে অ্যাশ ভয়ে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে লোকজনের নজর তার উপর পড়ে। লোকগুলো অ্যাশকে দেখতে পাওয়া মাত্রই তাদের ভেতর থেকে লিডার টাইপের একজন বলে ওঠে, এই মালটাকে ধর, ও সবটা দেখে ফেলেছে। ও পুলিশের কাছে চলে গেলে আমরা বিপদে পড়ে যাব। লোকগুলো তাদের লিডারের আদেশ পেয়ে অ্যাশকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হয়। অ্যাশ বিপদের আশঙ্কা করে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। লোকগুলো অ্যাশকে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় অ্যাশ রাস্তায় পড়ে যায়।
কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ার কারণে তার হাত ও পায়ের কিছুটা অংশ ছিলে যায়। অ্যাশ উঠতে চেষ্টা করলে উঠতে পারে না, আবারও পড়ে যায়। অন্যদিকে লোকগুলো অ্যাশকে ধরার জন্য প্রায় তার কাছাকাছি চলে এসে অ্যাশ নিজেকে তাদের থেকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার দিতে থাকে, এই আশায় যে আশেপাশে কেউ থাকলে তার সাহায্যের জন্য এগিয়ে আসবে। অ্যাশ আর লোকগুলো যে রাস্তাতে ছিল তার বিপরীত দিকের রাস্তায় জ্যাক ছিল। রাতে সে নাইট ওয়াকের জন্য বের হয়েছিল। হঠাৎ মেয়েলি চিৎকার শুনে সে বুঝতে পারল আশেপাশে কোনো মেয়ে বিপদে পড়েছে। সে কোনো কিছু না ভেবে সাহায্যের জন্য এগিয়ে আসলো। অ্যাশ আর লোকগুলো যে রাস্তাতে ছিল, জ্যাক অ্যাশের চিৎকারের শব্দ অনুসরণ করে শীঘ্রই সেই রাস্তাতে পৌঁছে গেল। জ্যাক পৌঁছাতে পৌঁছাতে লোকগুলো অ্যাশের কাছাকাছি চলে এসছে। একটা লোক অ্যাশের গায়ের ওড়না ধরে টানাটানি করছিল, আর অ্যাশ নিজের সম্মান আর নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। জ্যাক আর কিছু না ভেবেই পেছন থেকে লোকগুলোকে আওয়াজ দিল। জ্যাকের আওয়াজ পেয়ে লোকগুলো অ্যাশকে ছেড়ে জ্যাককে মারার জন্য এগিয়ে আসলো। জ্যাক লোকগুলোকে দেখেই চিনতে পেরে যায় এরা হলো টুরাকের বিখ্যাত স্নেক গ্যাংয়ের মেম্বার। লোকগুলো জ্যাককে মারার জন্য এগিয়ে যেতেই জ্যাক বলল, মরার শখ না জাগলে আমার গায়ে হাত তোলার ভুলটা ভুল করেও করিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো বিশ্রীভাবে হাসতে লাগলো। তুই কে রে? তুই ভাবিস কি নিজেকে বড় বড় 4-5টা ডায়লগ দিলেই আমরা তোকে ছেড়ে দেব, এটা ভেবেছিস? হ্যাঁ? মিস্টার ড্রাইককে চিনিস? মিস্টার ড্রেকের নাম শুনতেই লোকগুলোর হাসি বন্ধ করে দিল। তাদের এক একজনের চেহারায় স্পষ্ট আতঙ্ক দেখা দিল। মিস্টার ড্রাইক? হ্যাঁ, আমি তার পার্সোনাল সেক্রেটারি। জ্যাকসন নামটা নিশ্চয়ই শুনেছিস। এবার নিশ্চয়ই বলবি না যে জ্যাকসন কায়নাতকে তোরা চিনিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। অস্ট্রেলিয়ার বড় বড় মাফিয়াদের জন্য আতঙ্কের আরেক নাম মিস্টার ড্রেক আর জ্যাকসন কায়নাত। যদিও আজ পর্যন্ত মিস্টার ড্রেক আর জ্যাকসন কায়নাতের চেহারা কেউ দেখেনি, তারা দেখতে কেমন তাও কেউ জানে না। এতদিন শুধু তারা মিস্টার ড্রেক আর জ্যাকসন কায়নাথের নাম শুনেছে। আজকে এভাবে যে তারা জ্যাকসন কায়নাথের সামনে পড়ে যাবে তা তারা ভুলেও ভাবেনি। লোকগুলো হঠাৎ কিছু না বলে জ্যাকসনের পায়ের কাছে বসে পড়ল। স্যার প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মারবেন না, প্লিজ স্যার। জ্যাক আর ঝামেলা বাড়াতে চাইল না, তাই লোকগুলোকে ছেড়ে দিল। দূর থেকে নিভু নিভু চোখে সবটাই অ্যাশ দেখছিল। তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এসছে, এ কথা ভেবেই অ্যাশ শান্তির নিঃশ্বাস পেল। এরপরে কি ঘটেছে তা দেখার ভাগ্য আর অ্যাশের হলো না। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সেখানেই সেন্সলেস হয়ে গেল। জ্যাক কাছে এসে ভালো করে দেখতেই অ্যাশকে চিনতে পারল। সে অ্যাশকে সেন্সলেস অবস্থায় দেখে দ্রুত তাকে কাছাকাছি হসপিটালে নিয়ে গেল। অ্যাশে যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে। জ্যাক তার পাশে বসা ছিল। অ্যাশের জ্ঞান ফিরতে দেখে জ্যাক গিয়ে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর এসে অ্যাশকে চেক করলো। বেশি সিরিয়াস কিছু না হওয়ার কারণে ডক্টর তখনই অ্যাশকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল। পথে আসতে আসতে জ্যাক অ্যাশকে জিজ্ঞাসা করলো লোকগুলো কেন তার পিছু নিয়েছিল। অ্যাশ জ্যাককে সবটা খুলে বলল। হাঁটতে হাঁটতে একসময় অ্যাশ আর জ্যাক অফিসের কাছাকাছি চলে এলো। অফিসের কাছাকাছি আসতেই অ্যাশ আজলানের বিধ্বস্ত অবস্থায় রাস্তার পাশের বেঞ্চে বসা দেখল। আজলানকে এই অবস্থায় দেখে অ্যাশ এক ছুটে তার কাছে চলে আসলো। জ্যাক ও তার পিছু পিছু আসলো। বর্তমান অ্যাশ এখনও গাড়ির সিটে হেলান দিয়ে একটু আগে তার সাথে ঘটা ঘটনাগুলোর কথা ভাবছে। অচেনা জায়গায় এমন একটা পরিস্থিতি তার মনে গভীরভাবে দাগ কেটে গেছে। ওদিকে অ্যাশ চলে আসার সাথে সাথে আজলান জ্যাকের কাছে যায়। জ্যাককে অ্যাশের কথা জিজ্ঞাসা করতেই অ্যাশের বলা সব কথা জ্যাক আজলানকে খুলে বলে। সাথে এটাও বলে যে ওরা স্নেক গ্রুপের মেম্বার ছিল। সবটা শুনে আজলানের মাথায় রাগ উঠে যায়। মুহূর্তেই তার চোখ রক্তবর্ণ ধারণ করে। আজলানকে এই অবস্থায় দেখে জ্যাক ভয় পেয়ে যায়। সে জানে আজলান রেগে গেলে মানুষ খুন করতেও দুবার ভাববে না। সে যতটা সম্ভব আজলানকে শান্ত করার চেষ্টা করে। স্যার প্লিজ শান্ত হন। স্নেক গ্রুপের লিডারকে আমার ডেথ সেলে নিয়ে আয়। আজকে ওর বুক চিরে কলেজে বের করে দেখব ওর সাহস কত, কার দিকে ও হাত বাড়িয়েছে তাও জানে না। এটা বলেই আজলান গাড়ির দিকে চলে গেল। জ্যাক আজলানের কথা শুনে ঢুক গেল। সে ভালোই জানে ডেথ সেলে আজলান কি কি করে।
যে একবার ডেথ সেলে ঢোকে সে জীবন নিয়ে আর সেখান থেকে বের হতে পারে না। আজকে রাতে যে ভয়ঙ্কর কিছু ঘটবে সেটা আন্দাজ করতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাড়ির কাছে আসতেই আজলানের মুখমণ্ডল থেকে রাগি রাগি ভাবটা চলে গেল। অ্যাশকে চোখের সামনে দেখতেই তার পুরো চেহারা শীতলতায় ছেয়ে গেল। গাড়িতে ঢুকে সে দু চোখ ভরে অ্যাশকে দেখতে লাগলো। অ্যাশ ক্লান্ত থাকার কারণে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বাতাসে তার খোলা চুলগুলো বারবার আজলানের মুখে এসে পড়ছে। আজলান প্রাণ ভরে অ্যাশের চুলের ঘ্রাণ নিল। এভাবেই কিছুটা সময় পেরিয়ে গেল। রাত 4টা। ভোরের আলো তখনও ফোটেনি। আজলান অ্যাশকে বাড়িতে নিয়ে এসে রুমে শুয়ে দিল। আলতোভাবে অ্যাশের কপালে ঠোঁটের পরশ এঁকে দিল। অ্যাশের হাতে পায়ে যেখানে ব্যান্ডেজ করা সেখানে হাত দিয়ে বলল, আজকে যার জন্য তোমার এই অবস্থা, ট্রাস্ট মি মায়াবতী, আমি যদি তাকে মৃত্যুর থেকে কঠিন যন্ত্রণা দিয়ে ওপরে পাঠাতে না পারি তাহলে আমি আজরান ট্রেক না। কথাগুলো বলতে বলতে আজলানের মুখভঙ্গি শক্ত হতে শুরু করলো। সময়টা ভোর রাত। ঘড়ির কাঁটা 4:30 ছুঁই ছুঁই। আজলান তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য পূরণের জন্য। গাড়ি এসে থামলো জঙ্গলের ভেতরে থাকা একটা পুরনো বাড়ির সামনে। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিনের পরিত্যক্ত। বাড়িটির চারপাশ ঘেরা জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত মানুষের ছিটে ফোটাও নেই। আজলান গাড়ি থেকে নামতেই জ্যাক সহ কিছু কালো পোশাক পরিহিত গার্ড তার কাছে এগিয়ে এলো। শুয়োরের বাচ্চা কোথায় যাক? আজলানের কণ্ঠে হিংস্রতা বিদ্যমান। ভেতরে আছে স্যার, আরেকবার ভেবে দেখলে হতো না? ও তো না জেনে। তো ওর ব্যাপারে বেশি ভাবতে হবে না। তুই জানিস ও 1 বছর দেশের বাইরে প্রায় 10,000 মেয়ে পাচার করেছে। বল, জানিস ও কত মায়ের বুক খালি করেছে তা জানিস? এত কিছু করার পরে আমি ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ও নিজে নিজের মৃত্যুকে ডেকে আনলো। এখন ওকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা বলে আজলান বাড়িটির ভেতরের দিকে এগিয়ে গেল। জ্যাকও তার পিছু পিছু গেল। বাড়ির ভেতরে ঢুকে আজলান আর জ্যাক একটা ঘরে প্রবেশ করলো। ঘরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে পচা রক্ত আর ঘামের গন্ধ। মাথার ওপরের দিকে একটা পুরনো বাল্ব জ্বলছে, যা মাঝে মাঝে জ্বলে আবার নিভে যায়। দেওয়াল জুড়ে লেগে আছে শুকনো রক্তের দাগ, কোনোটা তাজা, কোনোটা অনেক পুরনো। হ্যাঁ, এটাই আজলানের সেই ডেথ সেল, যেখানে একবার কাউকে নিয়ে আসা হলে মৃত্যু ছাড়া তাকে আজলানের হাত থেকে আর কেউ বাঁচাতে পারে না। যে সকল সন্ত্রাসীরা প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে তাদের সকলের শেষ গন্তব্যস্থল এটা, ডেথ সেল। ঘরের এক কোণায় রাখা আছে মরিচের গুঁড়া, দড়ি, লোহার রড, আরও নানা ধরনের যন্ত্রপাতি। সবকিছু এমনভাবে সাজানো যেন এগুলো কোনো অস্ত্র নয়, বরং নির্যাতনের শিল্পকর্ম। মেঝেতে ছড়িয়ে আছে মানুষের চুল, নখ আর ছিঁড়ে যাওয়া জামাকাপড়। ঘরের মাঝ বরাবর লোহা চেয়ারে রাখা আছে স্নেক গ্যাংয়ের লিডারকে। সে চুপ করে বসে আছে লোহা চেয়ারে। হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে মরিচা ধরা শিকল দিয়ে। মুখটা আধো আলোয় দেখা যায়, খোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট, গাল বেয়ে শুকিয়ে যাওয়া রক্তের রেখা। তার শরীর জুড়ে দাগ, কোনোটা পুড়ে যাওয়া, কোনোটা চাবুকের চিহ্ন, কোনোটা আবার স্ট্রেপ নখ দিয়ে খামচে ছেঁড়া। তার সামনে রাখা একটা ছোট্ট টেবিল, তাতে কাঁটাযুক্ত চামচ, ধারালো ব্লেড আর কিছু ইনজেকশন, যার ভেতরের তরলগুলোর রং দেখে ভয় লাগে। আজলান এখানে আসার আগেও যে তার উপর নানাভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা তার অবস্থা দেখলেই বোঝা যায়। আজলান আর জ্যাক ধীর পায়ে লোকটির দিকে এগিয়ে যায়। কেমন আছেন লিডার সাহেব? আজলানের কণ্ঠ কানে যেতে লোকটা তার দিকে তাকায়। মুখ দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে ইশারায় সে আজলানকে কিছু বোঝানোর চেষ্টা করে। আজলান জ্যাককে লোকটার মুখ থেকে দড়ি খুলে দিতে বলে। আজলানের কথা অনুযায়ী জ্যাক গিয়ে লোকটার মুখ থেকে দড়ি খুলে দেয়। দড়ি খুলে দিতে লোকটা যেন একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু এই শান্তি তার বেশিক্ষণ টিকে না। আজলান একটা ধারালো ছুরি দিয়ে লোকটির গলায় চেপে ধরে, শান্ত কণ্ঠে বলে, কেন কেন তুই আমার ভালোবাসা মানুষটাকে এত কষ্ট দিলে? কেন তোদের জন্য তার চোখে পানি আসলো? শুধু তোদের করা কুকর্ম দেখে ফেলেছিল বলে? জানিস, আজ শুধু তোদের জন্য আমার ভালোবাসা মানুষটার হাতে পায়ে আঘাতের চিহ্ন। আজ তোকে আমার থেকে স্বয়ং মৃত্যুও বাঁচাতে পারবে না। আজলানের কণ্ঠ শান্ত, কিন্তু এই অন্ধকার ঘরে তার এই শান্ত কণ্ঠই মুহূর্তে যে কারো মনে ভয় সৃষ্টি করতে সক্ষম। কথা বলতে বলতে আজলান ছুরির ধার দিয়ে লোকটির বুকের একপাশ কেটে দেয়, সামান্য করে, কিন্তু সেখান থেকে গলগলিয়ে রক্তের ধারা বইতে থাকে।
এইভাবে সে লোকটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি করে, কোনোটা গভীর, কোনোটা চামড়ার নিচে। এতেও যেন তার মনে শান্তি লাগে না। আজলান হিংস্র বাঘের মতো চিৎকার দিয়ে জ্যাককে ডাকে। আজলানের চিৎকারে বাইরে পাহারায় থাকা গার্ডরা কেঁপে ওঠে, কিন্তু ভেতরে কি হচ্ছে তা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের জন্য বাড়ির বাইরেটাই বরাদ্দ করা, ভেতরে তাদের প্রবেশ নিষিদ্ধ। তারপরেও কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেতরে প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য। জ্যাক আজলানের এই হিংস্রতা দেখতে দেখতে অভ্যস্ত। প্রথম প্রথম তার এসব দেখতে ভালো লাগতো না, কিন্তু আজলানের সাথে থাকতে থাকতে সেও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। জ্যাক, এই শুয়োরের বাচ্চার চোখে আর মুখে কাপড় বেঁধে দে, যেন যন্ত্রণা ছটফট করে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হতে না পারে। জ্যাক আজলানের কথা মতো লোকটার চোখ মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়। লোকটা চোখ মুখ বেঁধে দেওয়ার পর প্রথমেই তাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে তার গায়ে বিদ্যুৎ চালানো হয়। তার শরীরটা এক ঝটকায় লাফিয়ে ওঠে, পেশিগুলো কুঁচকে যায়, দাঁত কিটমিট করে ওঠে। মুখ বাঁধা থাকার কারণে সে চিৎকার করতে পারে না, কিন্তু ভেতরের আর্তনাদ ছাপিয়ে যায় ঘরের দেওয়াল। এতেও আজলানের হিংস্রতা কমে না, বরং লোকটাকে এমন কষ্ট পেতে দেখে তার হিংস্রতা যেন আগের থেকে দ্বিগুণ বেড়ে যায়। সে নিজ হাতে লোকটির নখের নিচে সুচ ঢোকাতে শুরু করে, একটা একটা করে ধীরে, ঠান্ডা নিষ্ঠুরতায়। প্রতিটা সুচ ঢোকার সময় লোকটি কেঁপে ওঠে, ঘাম ঝরে, কিন্তু চিৎকার করতে পারে না। যন্ত্রণাটা এতটাই গভীর যে তার শরীর ঠান্ডা হয়ে আসে, কিন্তু আজলান থামে না। সেই লোকটির হাতের আঙ্গুলগুলো একে একে ভাঙতে থাকে, নরম নয়। হাড়ে সে ভাঙার শব্দ ঘরে প্রতিধ্বনিত হয়। লোকটাকে এভাবে কষ্ট দিয়ে আজলান যেন পৈশাচিক আনন্দ অনুভব করে। এসব কিছু করেও সে এখানে থেমে থাকে না। সে লোকটির গায়ে গরম লোহার রড স্পর্শ করায়। এক জায়গায় নয়, কাঁধ, ঘাড়, পিঠ সব জায়গায় পুড়ে যায় চামড়া। পোড়া চামড়ার গন্ধে ঘর ভরে ওঠে। লোকটি কাঁদতে পারে না, সে যেন কাঁদতে ভুলে গেছে। শুধু চোখের কোণ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। অবশেষে আজলানের এত নৃশংসতা আর শরীরের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটি পরপারে পাড়ি জমায়। এতক্ষণ ছটফট করা শরীরটা হঠাৎ এমন নিস্তেজ হয়ে গেছে দেখে আজলান আর জ্যাকও বুঝতে পারে যে লোকটি আর জীবিত নেই। এবার আজলান জ্যাককে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে। ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয় ভালোভাবে, কোনো শব্দ যেন বাইরে না যায়, কোনো গন্ধ যেন কেউ টের না পায়। আলোটা নিভিয়ে কেবল এক পাশে রাখা টিমটিমে লাল বাতিটা জ্বালিয়ে রাখা হয়, যেন ঘরটায় একটা রক্তিম ছায়া পড়ে। ঘরের মাঝখানে পড়ে আছে নিথর এক মৃতদেহ, ঠান্ডা নিস্তেজ। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে সেই দেহ আর থাকবে না। দেহটির মালিকের অস্তিত্ব এই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। ঘরের এক কোণায় রাখা বিশাল কাচের কন্টেইনারটা জ্যাক ধীরে ধীরে টেনে আনে। তার ভেতরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঝকঝকে, স্বচ্ছ আর ভয়াবহ। মুখ খুলতেই এক ধরনের তীব্র বিষাক্ত গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। চোখ জ্বালা করে ওঠে জ্যাকের, গন্ধে গা গুলিয়ে আসে তার। কিন্তু আজলানের মুখে যেন কোনো অনুভূতি নেই, এক ধরনের অভ্যস্ত ঠান্ডা নিষ্ঠুরতা। মৃতদেহটাকে ধীরে ধীরে তুলে নামানো হয় অ্যাসিডে। প্রথমে চামড়া গলতে শুরু করে, মাংস আলগা হয়ে আসে, লালচে রঙের তরল ছড়িয়ে পড়ে অ্যাসিডের ওপর। অ্যাসিডের প্রতিক্রিয়ায় ফোঁস-ফোঁস শব্দ হয়, বুদবুদ উঠতে থাকে, মাংসগুলো সরে গিয়ে হাড় দেখা দেয়। তবে সেটাও বেশিক্ষণ থাকে না। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাড়ের ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে একে একে সব গলিয়ে দেয়। ঘণ্টাখানেকের মাথায় কন্টেইনারের ভেতরে আর কিছুই নেই, শুধু এক ধরনের কাদা মতো গলিত তরল। সেখানে একসময় ছিল একটি দেহ, একসময় ছিল একটি জীবন। এই মৃত্যু ছিল নিঃশব্দ, না রক্ত ঝরল, না চিৎকার, না কোনো অস্তিত্বের চিহ্ন। ঘরটা আবার নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের গন্ধ, মৃত্যুর, ভয়ের আর নিঃশেষতার। সকাল 10টার দিকে অ্যাশের ঘুম ভাঙে। ঘুম ভাঙতে সে নিজেকে বিছানায় পায়। ব্যথার ওষুধ খাওয়ার কারণে আজকে তার একটু বেশি ঘুম হয়েছে। নিজেকে বিছানায় দেখতে সে বুঝতে পারে কালকে রাতে আজলান তাকে রুমে নিয়ে এসছে। সে আর কিছু না ভেবে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। ফ্রেশ হয়ে নিচে নামতেই সে আজলানকে ড্রয়িং রুমের সোফায় দেখতে পায়। আজলান সোফায় বসে তার হাতে কেটে যাওয়া অংশে ওষুধ লাগাচ্ছিল। অ্যাশ সেটা দেখে দ্রুত আজলানের কাছে আসে। দিন। আজলান অ্যাশের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, কে? ওষুধ। কেন? আমি লাগিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি নিজের কাজ নিজে করতে অভ্যস্ত।
অ্যাশ আর কিছু না বলে সোফার একপাশে বসে পড়ে। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তে সে আজলানকে বলে উঠল, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব? আজলান হাতে ওষুধ লাগাতে লাগাতেই বলল। হুম। অ্যাশ আজলানের কাছে থেকে সম্মতি পেয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে পছন্দ করেন আজলান? অ্যাশের প্রশ্ন শুনে আজলানের হাত থেমে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। অ্যাশ আজলানের এই নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নেয়, কারণ কালকে রাতে সে আজলানের চোখে তার জন্য চিন্তা দেখেছিল। আর মানুষ তো তার জন্যই চিন্তা করে যাকে সে ভালোবাসে, পছন্দ করে। এটা ভেবেই অ্যাশ মনে মনে খুশি হতে থাকে। সেদিনের পর প্রায় 1 মাস কেটে গেছে। এই 1 মাসে আজলান অ্যাশকে অফিসে যেতে দেয়নি। সময় পেলেই সে অ্যাশকে টুরাক ঘুরিয়ে দেখিয়েছে, প্রত্যেকটা রাস্তা ভালো করে চিনিয়েছে, যেন সে আগেরবারের মতো কোনো বাজে পরিস্থিতিতে ফেসে না যায়। আজ প্রায় 1 মাস পর অ্যাশ অফিসে আসলো, কিন্তু অফিসে এসে যে তাকে এমন একটা কথা শুনতে হবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। আজ প্রায় 1 মাস পরে অ্যাশ অফিসে আসলো, কিন্তু অফিসে এসে যে তাকে এমন একটা কথা শুনতে হবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। আগামী মাসের 15 তারিখ আজলান আর অলিভিয়ার এনগেজমেন্ট। অফিসে লাঞ্চ টাইমে অ্যাশ অফিস ক্যান্টিনে ঢুকতেই তার কানে কিছু গুঞ্জন আসলো। একজন মেয়ে কর্মচারী আরেকজন মেয়ে কর্মচারীকে বলছে, শুনেছিস আগামী মাসে আজলান স্যার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। পাশে জন বলল, এঙ্গেজমেন্ট তো গত মাসে হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু শুনলাম স্যারের নাকি কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার কারণে তাদের এঙ্গেজমেন্ট সামনের মাসে ফিক্সড করা হয়েছে। কালকে রায়ান স্যার এসে অফিসের সকল কর্মচারীকে ইনভাইট করে গেছে। এগুলো নিয়ে কথা বলতে বলতে মেয়ে দুটো সেখান থেকে চলে গেল। কথাগুলো শুনে অ্যাশের হাতে থাকা পানির বোতলটা নিচে পড়ে গেল। চারপাশের আওয়াজ যেন হঠাৎ থেমে গেল। তার কানে যেন আর কোনো শব্দই যাচ্ছে না। তার মনে হচ্ছে কেউ যেন তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। তার মাথায় শুধু একটা নামই ঘুরছে, আজলান। আর তার কানে বাজছে তখনকার মেয়ে কর্মচারীদের বলা কথাগুলো। তার মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত শূন্যতা। সে আর ক্যান্টিনে দাঁড়িয়ে থাকতে পারল না। সবটা যেন তার কাছে এলোমেলো লাগছে। সে কাউকে কিছু না বলে চুপচাপ অফিস থেকে বাড়িতে চলে আসে। গত 1 মাস আজলান তাকে টুরাকের সব রাস্তাঘাট চিনিয়েছে, যার কারণে একলা বাড়ি চিনে আসতে তার কোনো সমস্যা হয়নি। বাড়িতে ঢুকে আর সোজা রুমে চলে যায়। বিছানাতে ব্যাগ ফেলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। শাওয়ার অন করে তার নিচে বসে পড়ে। মুহূর্তেই ঠান্ডা পানি তার সারা শরীর ভিজিয়ে দেয়। পানি অতিরিক্ত শীতল হওয়ার কারণে ঠান্ডায় তার হাত পা কাঁপতে থাকে। তার চোখটা কেমন যেন জ্বলছে, বুক ফেটে কান্না আসতে চাইছে। সে তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলেও শেষমেশ হাউমাউ করে কেঁদে ফেলে। সে নিজের কোলে নিজের মুখ লুকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি কি কখনো আমাকে ভালোবাসেননি আজলান? আমি আপনার চোখে আমার জন্য যে অনুভূতিটা দেখেছিলাম, তাহলে সেটা কি ভালোবাসা ছিল না? আমি কি মানুষ চিনতে আবারও ভুল করলাম? এটা বলতে বলতে অ্যাশ আবারও কান্নায় ভেঙে পড়ে। আজ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে কেউ নেই। তার মনের ব্যথা উপশম করার জন্য কেউ নেই। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে অ্যাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তার চোখ দুটো লাল, ফোলা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো। যে কেউ একবার দেখলে বুঝে যাবে সে এতক্ষণ কান্না করছিল। সে আয়নার দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আজলান, ভরসা করেছিলাম আমি আপনাকে, শুধু একজন মানুষ হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবেও। 3 কবুল বলে বৈধভাবে স্বামী হিসেবে গ্রহণ করা সত্ত্বেও আপনি কখনোই আমার ছিলেন না। আমিই ভুল ছিলাম, আপনাকে ভুল ভেবেছিলাম। আমি আমার প্রতি আপনার কেয়ারিং স্বভাবকে আমি ভালোবাসা ভেবেছিলাম, ভুল বুঝেছিলাম আপনার সেদিনের সেই নীরবতাকে। এটা বলে সে নিজের ভাগ্যকে উদ্দেশ্য করে তাচ্ছিলের হাসি হাসে। জ্যাক, জ্যাক, কাম টু মাই কেবিন কুইকলি। আজলানের ডাক শুনে জ্যাক দ্রুত আজলানের কেবিনের দিকে গেল। দরজায় নক করে ভেতরে ঢোকার পারমিশন নিল। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, অ্যাশকে গিয়ে বল আমি ডাকছি। কিন্তু স্যার। কিসের কিন্তু? স্যার, আসলে ম্যাম তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। হোয়াট? চলে গেছে? এটা বলে আজলান দাঁড়িয়ে গেল। জি স্যার। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? ম্যামের হয়তো শরীর খারাপ লাগছিল, তাই কাউকে কিছু না বলেই চলে গেছে।
আজলান জ্যাকের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এত কিছু বুঝলি কিভাবে জ্যাক? তুই কি ভুল করেও মনের ভুল ওর দিকে তাকিয়েছিল নাকি? কথা বলতে বলতে আজলান টেবিলের পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি উঠিয়ে নিয়ে ধীরে ধীরে জ্যাকের দিকে এগোতে থাকে। আজলানকে ছুরি হাতে নিজের দিকে এগিয়ে আসতে দেখে জ্যাক ঘাবড়ে যায়। এসির মধ্যেও সে ঘামতে শুরু করে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, ইয়ে মানে স্যার। আজলান ছুরিতে হাত বোলাতে বোলাতে ঠান্ডা কণ্ঠে বলে, তুই তো জানিস জ্যাক, আমার ব্যক্তিগত জিনিসের ওপর কারো নজর আমি সহ্য করতে পারি না। যারা আমার ব্যক্তিগত জিনিসের উপর নজর দেয় তাদের সাথে আমি ঠিক কি করি সেটা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না। আজলানের ঠান্ডা হুমকি জ্যাককে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে, স্যার বিশ্বাস করুন, ম্যাম আমার আপন ছোট বোনের মতো। আমি কখনো অন্য কোনো নজরে তার দিকে তাকাইনি। আর আজকে তো আমার আসার আগেই সে অফিস থেকে চলে গেছে। আমি তো বাইরের থেকে শুনে এলাম যে ম্যাম যখন বেরিয়ে যাচ্ছিল তখন তাকে অনেক এলোমেলো লাগছিল। তাই আর কি আমি ভাবলাম হয়তো ম্যামের শরীর খারাপ লাগছিল, এর বেশি কিছু না। আজলান জ্যাকের কথা শুনে হাতের ছুরিটা আবারও ফলের ঝুড়িতে রেখে দিল। ঠিক আছে, তুই এখন যা। আজলানের কেবিন থেকে বের হয়ে জ্যাক বুক ভরে শ্বাস নিল। আর একটু হলেই আজলানের ভয়ে তার প্রাণ পাখি স্বেচ্ছায় দেহত্যাগ করত। জ্যাক কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আজলান বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে। অ্যাশ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আজলান নিজেই দরজায় পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সে অ্যাশকে ডাকতে লাগলো। এত ডাকাডাকির পরেও অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে এবার আজলানের চিন্তা হতে লাগলো। সে মনে মনে ভাবলো, জ্যাক বলেছিল অফিস থেকে বের হওয়ার সময় অ্যাশকে অনেকটা এলোমেলো লাগছিল। অ্যাশের আবার শরীর খারাপ হয়নি তো? এটা মাথায় আসতে আজলান দৌড়ে অ্যাশের রুমে যায়। রুমে ঢুকতে দেখে পুরো রুম খালি। অ্যাশ নিজের রুমে নেই। আজলান আর অ্যাশ প্রথম থেকে আলাদা আলাদা রুমে থাকতো, কিন্তু আজকে অ্যাশ বেখেয়ালে আজলানের রুমে এসে পড়েছে। অফিস থেকে আসার পরে তার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে কখন নিজের রুমের পরিবর্তে আজলানের রুমে ঢুকে গেছে তা খেয়াল করেনি। আজলানের রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে এতক্ষণ ডাকাডাকি সত্ত্বেও আজলানের ডাক অ্যাশের কানে যায়নি। অ্যাশের রুম থেকে বের হয়ে আজলান নিজের রুমে প্রবেশ করতেই দেখতে পায় অ্যাশ এলোমেলোভাবে তার বিছানায় হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আজলান অ্যাশকে দেখে মুচকি হেসে ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। বিছানার কাছে এসে অ্যাশের পাশ ঘেঁষে বসে পড়ে। ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার এতক্ষণের ব্যাকুলতা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। নিজের হাত আলতোভাবে অ্যাশের গালে ছুঁয়ে দেয়। নিজের গালে কারো হাতের স্পর্শ পেতেই অ্যাশের ঘুম ভেঙে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে। নিজের পাশে আজলানকে দেখে সে কিছুটা শান্তি পায়, কিন্তু দুপুরের কথা মাথায় আসতেই তার চোখের কোণায় অশ্রু জমতে শুরু করে। সে আজলানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলে চুপচাপ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসে। আজলান অ্যাশকে বেরিয়ে যেতে দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়েও আবারও থেমে যায়। অ্যাশ পরের দিন থেকে আজলানকে যতটা সম্ভব এড়িয়ে চলা শুরু করে। একা একা অফিসে যায়, আবার একা একা অফিস থেকে ফিরে আসে। তার চোখে ছিল আজলানের জন্য একটা চাপা ঘৃণা, যার গভীরে ছিল ব্যথা। আর সেই ব্যথা আজলানকে অসহ্য করে তুলছিল। আজলান অ্যাশের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলেও অ্যাশ প্রত্যেকবারই নানা অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেত। সে তাকে বলার জন্য জোরও করতে পারত না। একদিকে আজলানের সাথে অ্যাশের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হচ্ছিল, আর আরেকদিকে অ্যাশের সাথে জ্যাকের সম্পর্ক অনেকটা স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণ হচ্ছিল। যদিও আজলান জানে জ্যাক অ্যাশকে নিজের ছোট বোনের নজরে দেখে, তবুও সে অ্যাশের সাথে জ্যাককে দেখলে জেলাস ফিল করে। একদিন মিটিংয়ের পরে আজলান অ্যাশকে তার কেবিনে ডাকে। অ্যাশ এবার প্রথমে আজলানের থেকে পারমিশন নিয়ে কেবিনে প্রবেশ করে। স্যার ডাকছিলেন? আজলান গম্ভীরভাবে উত্তর দেয়, হ্যাঁ, তোমার কাজ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ স্যার, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? আজলান নিজের কণ্ঠে গম্ভীর ভাব বজায় রেখে বলে, কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুমি অফিসে অতিরিক্ত সোশ্যাল হয়ে পড়ছো। আজলানের কথা শুনে অ্যাশ কিছু বুঝতে পারে না। মানেটা ভীষণ ক্লিয়ার। আমি ইদানিং লক্ষ্য করছি তোমার আর জ্যাকের কথাবার্তা একটু বেশি হচ্ছে। আমি চাই না তুমি জ্যাকের সাথে কথা বলো, এটা তোমার কাজের জায়গা। আমি চাই এখানে তুমি পেশাদারিত্ব বজায় রাখো। আজলানের চোখে হালকা রাগ, ঠোঁটে চাপা অভিমান। অ্যাশ আজলানের কথার প্রতি উত্তরে বলে, ওকে স্যার।
এরপর থেকে জ্যাক স্যারের সাথে কথা বলতে হলে অফিসের বাইরে কিংবা লাঞ্চ টাইমে বলবো। তাতে নিশ্চয়ই আপনার সমস্যা হবে না। অ্যাশের কথা শুনে আজলানের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। সে হাতের কাছে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। গ্লাসটা মেঝেতে পড়তে ঝনঝন শব্দে ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দে অ্যাশ কেঁপে উঠল। আমি তোমাকে জ্যাকের সাথে কথা বলতে বারণ করেছি, মানে তুমি ওর সাথে কথা বলবে না। শুধু অফিসে না, অফিসের বাইরেও যেন ওর সাথে তোমাকে কথা বলতে না দেখে। আর যদি তুমি ভুল করে এমনটা করো, তাহলে আমি তোমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। এই আজলান নিজের ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না, মনে রেখো। নাও গেট আউট, আউট। শেষের কথাগুলো আজলান বেশ জোরেই বলল। আজলানের ধমক শুনেও অ্যাশ চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসলো। কেবিন থেকে বের হওয়ার পরে অ্যাশের নিজের কাছেই নিজেকে অনেকটা অসহায় মনে হলো। তার কানে শুধু আজলানের ওই একটা কথাই বাজছিল, আমি আমার ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না। আজলান এই কথার মাধ্যমে তাকে কি বোঝাতে চেয়েছে? অ্যাশ তার ব্যক্তিগত জিনিস? সে কি জ্যাকের সাথে তাকে দেখে ঈর্ষান্বিত? আজলান কি তাকে পছন্দ করে? অনেক খুঁজেও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পেতে ব্যর্থ হয় অ্যাশ। আজকে লাঞ্চের জন্য অ্যাশ ক্যান্টিনে যায়নি। সে নিজের ডেস্কে বসে কাজ করছিল। তার ডেস্ক থেকে আজলানের কেবিন একদম স্পষ্ট দেখা যায়। সে চুপচাপ নিজের কাজ করছিল আর মাঝে মাঝে আজলানের কেবিনের দিকে তাকাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল আজলানের কেবিনে অলিভিয়া ঢুকছে, হাতে কেকের বক্স। কিছুক্ষণ পরে কেবিন থেকে আজলান আর অলিভিয়ার হাসির শব্দ শোনা গেল। অভিনন্দন আজলান বেবি, অবশেষে আমাদের এঙ্গেজমেন্টের দিন ঠিক হলো। অলিভিয়ার কণ্ঠে আনন্দের সাথে এক ধরনের দখলের গর্ব। অ্যাশ কেবিনের দিকে তাকিয়ে দেখে অলিভিয়া কেকের টুকরো তুলে আজলানের মুখের দিকে এগিয়ে দিচ্ছে, আর আজলান কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার হাত থেকে কেকের টুকরো খেয়ে নিল। কেবিনের দরজা খোলা থাকার কারণে দূর থেকে সবটাই অ্যাশ দেখছিল। মুহূর্তেই তার চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেল। সে ডেস্ক থেকে উঠে অফিসের ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। তার চোখের সামনে ভেসে ওঠে আজলান আর অলিভিয়ার আনন্দঘন মুহূর্তটা। সে ভাবে, তারা একে অন্যকে চায়, তাদের সম্পর্ক অফিসিয়ালি স্বীকৃত। আমি এখানে কিছুই না। আমার উচিত আজলানকে আমার আর তার মিথ্যে বিয়ে থেকে মুক্ত করে দেওয়া যত দ্রুত সম্ভব। এটা ভেবে অ্যাশের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে হাত দিয়ে সেটা মুছে ফেলে। রাতে বাসায় ফিরে অ্যাশ চুপচাপ সোফায় বসে আছে। আজলান তার সামনে বসা, মুখে ক্লান্তির ছাপ। সে অ্যাশের দিকে তাকিয়ে বলে, তুমি আজ অফিসে একটু বেশি চুপচাপ ছিলে, কিছু হয়েছে? অ্যাশ আজলানের কথা জবাব না দিয়ে উল্টো তাকে বলে, আপনাকে আর অলিভিয়া ম্যামকে একসাথে বেশ মানিয়েছে। আজলান অ্যাশের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলে, মানে তুমি আমাদেরকে একসাথে কখন দেখলে? অ্যাশ মুচকি হাসি দিয়ে বলল, আজকেই তো দেখলাম। অলিভিয়া ম্যাম আপনাকে কেক খাইয়ে দিচ্ছিল আর আপনিও কি সুন্দরভাবে হাসি মুখে সেটা খেয়ে নিলেন। আপনাদের তখন একসাথে দেখতে বেশ ভালোই লাগছিল। আজলান অবাক। সে শুধু অফিসে কোনো সিন ক্রিয়েট করতে চায়নি, তাই কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার কাছ থেকে কেকের টুকরো খেয়ে নিয়েছিল। তুমি বলছো সেটা, ওটা তো আপনাদের এঙ্গেজমেন্টের সেলিব্রেশন ছিল, তাই না? আজলান সবকিছু খুলে বলার আগেই অ্যাশ নিজের কথা শেষ করে রুমে চলে গেল। তার চোখে পানি জমে আছে, কিন্তু সে কোনোভাবে আজলানকে সেটা দেখাতে চাইছিল না। তাই আজলানের কিছু বলার অপেক্ষা না করে সে রুমে চলে এসছে। আর আজলান চুপচাপ সোফায় একা বসে থাকে। সে বুঝতেই পারছে না এই একটা বিষয় তাদের মধ্যে কত বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। যে মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি, সে মেয়েটাই ভাবছে সে আর তাকে চায় না। রাতে অ্যাশ নিজের রুমে বসে ইন্টারনেটে একজন ভালো ডিভোর্স লয়ারের খোঁজ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। লয়ারকে সবটা খুলে বলার পরে সে অ্যাশকে সকালে ল ফার্মে আসতে বলে। বিষয়টা নিয়ে সামনাসামনি আলোচনা করার জন্য অ্যাশও রাজি হয়ে যায়। সে যত দ্রুত সম্ভব আজলানি থেকে নিজেকে আলাদা করতে চায়, মুক্তি দিতে চায় আজলানকে। সারা রাত অ্যাশের ঘুম হলো না। সকাল সকাল উঠে সে ল ফার্মে যাওয়ার জন্য আজলানকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আজলান ঘুম থেকে উঠে অ্যাশকে সারা বাড়িতে খোঁজে। বাড়িতে খুঁজে না পেয়ে ভাবে অ্যাশ হয়তো আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে, তাই সেও আর দেরি না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে আসে। অফিসে গিয়ে সে অ্যাশকে কোথাও দেখতে পায় না, তাই সে জ্যাককে নিজের কেবিনে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছিলেন? অ্যাশ কোথায় জ্যাক? আমার পকেটে।
আমার সাথে মশকরা করছিস? তাহলে কি বলবো স্যার, ম্যাম তো সকাল থেকেই অফিসে আসেনি, আর আপনি ম্যামের কথা আমাকে এইভাবে জিজ্ঞেস করছেন যেন আমি তাকে পকেটে নিয়ে ঘুরি। বিশ্বাস না হলে দেখতে পারেন, আমার পকেট একদম খালি। জ্যাক, সরি স্যার, মুখ ফসকে মনের কথাগুলো মুখে চলে এসেছে। জ্যাকের কথা শুনে আজলানের অ্যাশের জন্য চিন্তা হতে শুরু করে। অ্যাশ সেই সকাল থেকে বাড়িতে নেই, অফিসেও আসেনি, মেয়েটা তো তেমন কিছু চিনেও না, তাহলে গেল কোথায়? এগুলো ভাবতে ভাবতে আজলান তার ফোন বের করে কিছু একটা দেখে চমকে যায়। ও ড্যাম ইট। আজলানকে এভাবে চমকে যেতে দেখে জ্যাক বলল, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? কি হয়নি সেটা বল, তাড়াতাড়ি চল। কোথায় যাব স্যার? সব বলছে, আগে গিয়ে গাড়ি বের কর। জ্যাক আর কিছু না বলে গিয়ে গাড়ি বের করলো। জ্যাক গাড়ি বের করতে আজলান গিয়ে গাড়িতে বসে পড়ল। চল। কোথায় যাব স্যার, সেটা তো বলুন। আজলান ফোন থেকে জ্যাককে লোকেশন দেখিয়ে দেয়। এখানে? কিন্তু স্যার এখানে কেন? সব পরে বলবো, তুই আগে গাড়ি স্টার্ট দে। অ্যাশ একটা এসিওয়ালা কেবিনে 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। সে যে লয়ারের সাথে দেখা করতে এসছে সে এখনো ল ফার্মে এসে পৌঁছায়নি, তাই তার সেক্রেটারি অ্যাশকে এখানে বসে তার আসার অপেক্ষা করতে বলেছে। হঠাৎ দরজা খোলার শব্দ এলো। অ্যাশ ভাবলো হয়তো লয়ারের সেক্রেটারি এসছে, কিন্তু সে যখন ঘাড় ফিরিয়ে আজলানকে দেখলো তখন সে স্তব্ধ হয়ে গেল। সে বিস্ফারিত নয়নে আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি? আজলান কাট কাট কণ্ঠে জবাব দিল, কেন, অন্য কাউকে আশা করছিল নাকি? অ্যাশ আমতা আমতা করে বলল, না মানে আপনি জানলেন কিভাবে যে আমি এখানে এসেছি? আজলান অ্যাশের কাছাকাছি এসে বলে, তুমি যদি পাতালে চলে যেতে তাহলে আমি তোমাকে 2 মিনিটে খুঁজে বের করতাম। এটা বলে আজলান অ্যাশের পাশে সোফায় বসে পড়ল। টেবিলে থাকা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে শুরু করলো। খেয়ালি না করে বলুন তো, আমি যে এখানে এসেছি সেটা আপনাকে কে বললো? আজলান অ্যাশের কথার কোনো পাত্তা না দিয়ে নিজের মতো আপেল চিবোতে থাকলো। অ্যাশের কাছে আজলানের এমন গা ছাড়া ভাব মোটেও ভালো লাগলো না। আপেল খাওয়া শেষ হলে আজলান অ্যাশকে প্রশ্ন করলো। এখানে কেন এসছো? অ্যাশ জেদ দেখিয়ে বলল, তাতে আপনার কি? যা জিজ্ঞেস করেছি তার সোজা সোজা উত্তর দাও। দেব না, কি করবেন? আর আমি কোথায় যাব, কেন যাব সেটা আপনাকে বলতে হবে? হ্যাঁ। আপনি কি? আমি আপনাকে কেন? অ্যাশ আর কিছু বলতে পারল না। তার আগেই আজলান অ্যাশকে সোফা থেকে উঠিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে আজলান অ্যাশের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। এই প্রথম নিজের শরীরে কোনো পুরুষের এতটা গভীর স্পর্শ পেয়ে অ্যাশ থমকে গেল। সে আজলানকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আজলানের শক্তির কাছে সে দুগ্ধপোষ্য শিশু মাত্র। এক পর্যায়ে সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আজলানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতা আজলান পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। নিজের থেকে আজলানকে দূরে সরিয়ে দিয়ে অ্যাশ গভীরভাবে শ্বাস নেয়। আরেকটু হলে সে পর্যাপ্ত বাতাসের অভাবে মারাই যেত। অ্যাশ চিৎকার দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি আমার পারমিশন ছাড়া আমাকে ছুলেন কিভাবে? আমি আপনাকে ভালো ভেবেছিলাম আজলান, কিন্তু আপনিও বাকি ছেলেদের মতো আমার অসহায়তার সুযোগ নিতে চাইছিলেন। ছি, ঘৃণা করছে আমার আপনাকে দেখে। অ্যাশের এমন কথা আজলানের সহ্য হলো না। সে নিজের কন্ট্রোল হারিয়ে অ্যাশের গলা চেপে ধরে বলল, আমাকে অন্য ছেলের সাথে মনের ভুলও তুলনা করতে চাও? এখানে কেন এসছিলে? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য? তাহলে আজ শুনে রাখো, শুধু এই জন্মে কেন, যদি পরজন্মে বলেও কিছু থাকে তাহলে সে জন্ম তুমি আমার থেকে মুক্তি পাবে না। আজলান, আমার গলা ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে, প্লিজ। অতিরিক্ত রাগের কারণে দিকবিদিক শূন্য হয়ে আজলান কি করছিল তা তার মাথায়ও ছিল না। অ্যাশের ব্যথাতুর কণ্ঠ কানে যেতেই আজলান অ্যাশকে ছেড়ে দিল। আজলান অ্যাশের গলা ছেড়ে দিতে অ্যাশ কাশতে আরম্ভ করলো। অ্যাশের এমন অবস্থা দেখে আজলান নিজের চুল খামচে ধরলো, নিজেকে নিজেই বলল, কন্ট্রোল আজলান, কন্ট্রোল। শি ইজ ইয়োর বেবি গার্ল। তুই কিভাবে ওকে কষ্ট দিতে পারলি? এটা বলে আজলান হাত দিয়ে জোরে জোরে দেওয়ালে আঘাত করতে থাকলো। আজলানের এমন পাগলামি দেখে অ্যাশ দৌড়ে তাকে থামাতে এলো, কিন্তু কোনোভাবেই সে আজলানকে শান্ত করতে পারছে না। অবশেষে অন্য কোনো উপায় না পেয়ে অ্যাশ পেছন থেকে আজলানকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আজলান, থামুন, প্লিজ, নিজেকে এইভাবে আঘাত করবেন না। অ্যাশের ছোঁয়া পেতে আজলান মুহূর্তেই শান্ত হয়ে গেল। সে অ্যাশের দিকে ফিরে 2 হাত দিয়ে অ্যাশের চোখের পানি মুছে দিল। আই এম সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। এটা বলে আজলান তাকে কাছে টেনে নিতেই অ্যাশের অলিভিয়া আর আজলানের এনগেজমেন্টের কথা মনে পড়ে গেল।
সে আজলানের হাত ছাড়িয়ে তার কাছ থেকে দূরে সরে গেল। আজলান আবার কাছে যেতে নিলেই অ্যাশ তাকে থামিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না আজলান।